এই নামটা কোনো রক্ত মাংসের মানুষের নয়। অকপট ভক্তি, স্থির বিশ্বাস ও গভীর শ্রদ্ধার নামান্তর মাত্র। যুগ যুগ ধরে সমস্ত পৌরাণিক উপচার ও নিয়মবিধি মেনে পূজিত হচ্ছেন যিনি, সেই কার্তিক ঠাকুরটিকে অধিকাংশ সময়ই বাড়ির চৌকাঠে ফেলে রাখা হয় সুসন্তান লাভের আশায়। অনেকেই হয়তো জানেন না, অবহেলা অনাদরের ঠাকুরটি কিন্তু অত্যন্ত আড়ম্বরে ও নানান অবতারে পূজিত হন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে। কোথাও তিনি সরানন, কোথাও তিনি বাবু কার্তিক, কোথাও তিনি যোদ্ধার বেশে সজ্জিত, আবার কোথাও বা তিনি মহাদেবের কনিষ্ঠ সন্তান। এমন রকমারি কার্তিকের সমাহার রাজ্যের একমাত্র এই বিশেষ জায়গাতেই দেখা মেলে। তবে এই সমস্ত রূপের মাঝেও যিনি অন্যতম, তিনি হলেন মহারাজ বেশি কার্তিক। রীতিমতো জমিদারি ও রাজকীয় কায়দায় তিনি পূজিত হন চুঁচুড়ার বিখ্যাত বনেদি শীল বাড়িতে। জৌলুস ও প্রাচুর্যে ঐতিহ্যবাহী শীলবাড়ির পুজো একাধারে বর্ণাঢ্য এবং ঐতিহাসিক। বহু বছর ধরে যার বৈচিত্র্যের প্রতিফলন এই শহরের বুকে কোহিনূরের মতো উজ্জ্বল। এই শীলবাড়িতে আসতে হলে আপনাকে গাড়িতে বা ট্রেনে আসতে হবে। যদি ট্রেনে আসেন তাহলে চুঁচুড়া স্টেশন থেকে নেমে প্রথমে টোটো বা অটো করতে পারেন, বা তেমন যদি ইচ্ছে হয় আপনি পায়ে হেঁটেও চলে আসতে পারেন। হলফ করে বলা যায়, এই ঐতিহাসিক শহরের আনাচে কানাচে ঘুরতে আপনার মোটেই মন্দ লাগবে না। একটা মজার জনশ্রুতি আছে যে পুজোর সময় এই রাজবেশী কার্তিক নাকি সবার অলক্ষ্যে শীলবাড়িতে এসে অধিষ্ঠিত হন। ঈশ্বরের উপস্থিতি চাক্ষুষ না করলেও তার দৈব প্রভাব যে বিদ্যমান, একথা কেউ মুখে স্বীকার করেন না বটে, তবে মনে মনে বিশ্বাস করেন প্রায় সকলেই। এও শোনা যায় যে বাড়ির বাকিদের কাছে তিনি অধরা হলেও দু একজন কোচি সদস্যদের সাথে তার নাকি বেশ সখ্যতা আছে, যারা বেশ অভ্যর্থনা করে অন্দরমহলে নিয়ে যায় তাদের পরম প্রিয় বন্ধু ঠাকুরটিকে। এই দাঁড়া, এই রোদে একা একা ঘুরছিস কেন? যা চান করে নে। গাড়ি বারান্দার নিচে ভারী সবুজ কাঠের একটা প্রাগৈতিহাসিক দরজা আছে। সেটা ঠেলে ভেতরে ঢুকলে আপনি এসে দাঁড়াবেন এক মন কেমন করা উঠোনের এক্কেবারে মাঝ মধ্যিখানে। এই উঠোনে অনায়াসে একটা 4-5 তলা বাড়ি দাঁড়িয়ে যাবে চারকোনা জায়গা জুড়ে। তারপরেও যেটুকু জায়গা অবশিষ্ট থাকবে তাতে করে মনের মতো একটা বাগান সাজিয়ে নেওয়া কঠিন কিছু হবে না, এমনই তার ব্যাপ্তি। ওপরে তাকালে
খোপ কাটা চৌকো আকাশের আলো চুঁইয়ে পড়বে আপনার গায়ে। মুখ ঘুরিয়ে পূর্ব দিকে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন নকশা কাটা দেওয়াল ও খিলান দেওয়া ঐরাবতীয় স্তম্ভের নিচে লম্বালম্বি শুয়ে আছে একটা প্রশস্ত ঠাকুর দালান, যা আড়ে বহরে প্রায় রাখালিয়া মাঠের সমান। সেখানে ফিসফিস করে সংলাপ বলে চলে আদি বাংলার ইতিবৃত্ত। নিচে লাল টুকটুকে শান বাঁধানো গোটা আষ্টেক সিঁড়ি পাবেন। সেই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মিলে যাবে আপনার ফেলে আসা শহরের যানজট আর দূষণের অবিমিশ্র কোলাহল। মুখোমুখি এসে দাঁড়াবেন কয়েকশো বছর পুরনো ইতিহাসের দোরগোড়ায়, যার ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন শিলবাড়ির আরাধ্য দেবতা ও মহলের একনিষ্ঠ রক্ষক রাজা কার্তিক। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনাশম বাজে। মহারাজ কি সাজে। আমাদের এই প্রাচীন শিলবাড়ির কার্তিক পুজোর প্রচলন কিভাবে হলো সেটা জানতে গেলে একটু পূর্ব ইতিহাস জানা দরকার। আমি যে ঠাকুর জানে বসে আছি, ঠাকুরের সামনে বসে আছি, এই সবটাই যিনি করেছিলেন শ্রদ্ধেয় গোবিন্দচন্দ্র শীল মহাশয়। এই গোবিন্দ শীল মহাশয়ের আদি নিবাস ছিল মুর্শিদাবাদ। তখন মুর্শিদাবাদে বর্গীদের আক্রমণ হতো খুব, এবং তার জন্যে বহু পরিবার বিভিন্ন জায়গায় চলে যায়। তখন গোবিন্দ শীল মহাশয়ও চিন্তা করলেন আমি এখান থেকে চলে যাব। সেই মতো উনি চুঁচুড়ায় চলে আসেন এবং একটা ট্রাস্ট গঠন করেন। সে সাল হবে বাংলার 1256 সালের 7ই চৈত্র। এই সময়ে চুঁচুড়ায় কার্তিক পুজোর প্রচলন ছিল বিশুদ্ধ পল্লীতে, এবং তারা ওই বাবু হিসেবে কল্পনা করেই এই বাবু কার্তিকের পূজা অর্চনা করত। তারপর সেই কার্তিক চলে আসে বনেদি বাড়ির ঠাকুর দালানে। সামনে যে আমরা পরি দেওয়া ঘেরা কাঠটা দেখছি, এই পরির প্রত্যেকটা হাতে আমাদের আলো থাকতো, এখনকার মতো বিজুলি বাতি নয়, তখন গ্যাসের আলো। তারপর সেখানে ওই আমাদের যে চকের দালান আছে, এল টাইপের দেখতে পাচ্ছি, সেখানে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া হতো। তারপর এই আমাদের যাত্রা গান আরম্ভ হতো, এবং বাড়ির মেয়েরা ওই যে জানলা আমরা দেখতে পাচ্ছি, ওই জানলায় যে দাঁড়িয়ে এই যাত্রার অনুষ্ঠান উপভোগ করতেন। আর একটা জিনিস ছিল যে আমাদের এই ঠাকুরেও কোনো দিন আমাদের ঠাকুর এই দালানেই তৈরি হয়, এবং নির্দিষ্ট কুমোর ছিল। আমাদের বাড়ির পেছনে মণিমোহন পাল এই ঠাকুর তৈরি করতেন। এখন পরে তারই ছেলে নাতি এরা সেই ধারাটা বহন করে চলেছে। এইটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, কালের আবর্তে এসব অনেক জিনিস এখন ফিকে হয়ে গেছে, কিন্তু যেটা এখনো বজায় আছে এই ঠাকুরের যে উপাচার, এইগুলো আগে যেমন মহিলারাই করতো, কিন্তু এখনো আমাদের বাড়ির মেয়েরা, বউয়েরা তাদের ছোট কাজ ফেলে এত ব্যস্ততার যুগে তারা কিন্তু সময় করে এই কাজটা এখনো করে চলেছে। এই ধারা কিন্তু পরিবর্তন হয়নি। রাজবেশী কার্তিকের আরাধনা বংশ পরম্পরার হাত ধরে চলে আসছে।
একবিংশ শতকে এসেও যার অন্যতা হয়নি বিন্দুমাত্র। এক বিরাট কায় ময়ূরের ওপর আসীন হয়ে রাজকীয় ঢঙে শতাব্দীর পর শতাব্দী ধরে এক টানা পূজিত হয়ে চলেছেন এই ধনুর্ধারী রাজা। তার গৌরবর্ণ সৌম্য কান্তি মুখের দিকে তাকালে আপনি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। খেয়াল থাকে না কোনো রকম সময়ের বা পিছু টানের। মনে হয় ঠাকুর দালানের এক পাশে জায়গা করে দিলে গোটা জীবনটাই কাটিয়ে দেওয়া যেতে পারে সেই নির্মল মূর্তির সামনে। শুনলে আশ্চর্য হতে হয় যে ঠাকুরের গোটা রাজবেশ, অস্ত্রশস্ত্র এবং সমস্ত গয়নাগাটি এই বাড়িতেই হাতে তৈরি করা হয়। শোলা, জরি, কাপড় ও বিবিধ সামগ্রী দিয়ে নিখুঁত মাপে তৈরি হয় কার্তিকের পরনের বস্ত্র ও গয়নাগাটির নানান খুঁটিনাটি জিনিস। প্রথম থেকেই আমি ঠাকুর সাজানোর প্রতি একটা মনের ইচ্ছে ছিল। আমি যখন শাহজোলা বাড়িতে আসতো, আমি যখন ছেলেবেলায় শাহজোলা বাড়িতে আসতো ঠাকুর সাজাতে, কিন্তু তারা যেভাবে সাজিয়ে যেত আমার পছন্দ হতো না। তারা ঘুড়ির কাগজের উপরে শোলা কেটে শুধু মেরে দিয়ে চলে যেত। আমি আবার বাইরে থেকে রাংটা কিনে নিয়ে এসে যেভাবে হোক ঠাকুর সাজাতাম, কিন্তু সেটাও আমার ঠিক পছন্দসই হতো না। বড় হলে আমি চেষ্টা করেছিলাম যে আমি কি করে নিজে সাজ তৈরি করব। তা আমি বড় হয়ে যখন 1967 সালে হায়ার সেকেন্ডারি পাস করলাম, তারপর থেকে ভাবলাম যে আমি নিজেই চেষ্টা করি এবং আমার বন্ধু বান্ধবের চেষ্টায় সবাই মিলে শোলা কিনে নিজেই সাজ তৈরি করব ঠিক করলাম। পরে সেই বছরই প্রথম ভার নিলাম যে ঠাকুর সাজাবো। প্রতি বছরই সাজের ডিজাইন পাল্টে যায়, সাজ একরকম কোনোবারই হয় না। আমি চেষ্টা করি প্রত্যেকবারই নতুনত্ব কিছু করার। আমি বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ডিজাইন চোখের সামনে ফুটে ওঠে বা দেখি, এইগুলোকে ভাবি যে এই ডিজাইনটা আমার ঠাকুরের মধ্যে করার, কী করে শোলায় করবো, এটা ভাবনা চিন্তা করে এইটাকেই সাজের মধ্যে করবার চেষ্টা করি। আমার তত্ত্বাবধানে আমার পরের প্রজন্মরা তারা সবাই চেষ্টা করে যে কীভাবে সাজটা শিখবো, এবং আমারই তত্ত্বাবধানে সেগুলো লাগিয়ে টাগিয়ে সাহায্য করে আমাকে, এবং তারাও যাতে করতে পারে আমিও তাদেরকে শেখাবার চেষ্টা করি। ঠাকুর পুজোর যোগান করাটাও বেশ বড় রকমের একটা যজ্ঞের আয়োজন বলা যেতে পারে। এই শিলবাড়ির দোতলার ঘরে নানাবিধ উপচারের বন্দোবস্ত করা হয়। এই ঘরের নাম হল চকের ঘর। বাড়ির সমস্ত মহিলারা একত্রে জড়ো হয়ে পুজোর নানান আয়োজন করেন। হর্ষোল্লাসের মধ্যে দিয়ে চলতে থাকে রাজার অভ্যর্থনার প্রস্তুতি। আমাদের কার্তিক পুজোর ফল কাটার অনুষ্ঠান শুরু হয় আগের দিন থেকে। কার্তিক পুজো হয় কার্তিক মাসের সংক্রান্তিতে, তার আগের দিন আমরা এই চকের ঘরে এসে সবাই জড়ো হই। সেখানে মূলত আখ কাটা, যে কাজগুলো শুকনো রাখা যাবে, পরের দিন গোটা ফল কাটা হয়, সেটা ঠাকুরের উদ্দেশ্যে দেওয়ার জন্য। কিন্তু আগের দিন শুরু হয় আখ কাটা, সেগুলো আমাদের নৈবেদ্য সাজানো হয়। 28 থালা নৈবেদ্য কার্তিক পুজোর দিন লাগে, আর 3 থালা থাকে পরের দিনের জন্য। একটি আমাদের গোপীনাথ রাধারানীর জন্য গৃহদেবতা, আরেকটি যায় আমাদের নারায়ণের ঘরে, লক্ষ্মী নারায়ণ আছেন, আর একটি লাগে নিচের কার্তিক ঠাকুরের ওখানে। আর এসবের পাশাপাশি পুজো প্রাঙ্গণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবারের বিভিন্ন মানুষরা একত্রিত হয়ে নাচ, গান, আবৃত্তি, নাটক প্রভৃতি শিল্পকলার মাধ্যমে বন্দনা করেন পরম পূজনীয় দেবতার। আনন্দে আর হর্ষে মুখরিত হয় শতাব্দী প্রাচীন শিলবাড়ি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা অন্যরকম অনুভূতি আসে। আমরা প্রতি বছর পুজোর আগের দিন আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। মলিন
ভাবনা থেকে আমাদের বাড়ির দাদারা আমাদের সকলকে নিয়ে, বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করত, যেখানে নাচ, গান, আবৃত্তি, নাটক অথবা শ্রুতি নাটক অথবা অন্যরকম কিছু হাস্য কৌতুক, এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ তো অতি উত্তম কথা। তা আটকাচ্ছে কে? ওই সুপ্রিয়া? বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতে আমার ভীষণই ভালো লাগে এবং সেই সূত্র ধরেই সমস্ত বাড়ির বাচ্চাদের একসঙ্গে করে এবং তার যে সুন্দর একটা ভাব, সেই ভাবটা তৈরি করতে আমার এত ভালো লেগেছে যে মানে সেটা আমার বলে বোঝানোর মতো ক্ষমতা নেই। এবং তা থেকেই আমার এই এত সুন্দর প্রোগ্রামটা আমি মানে সমুজ্জ্বল আলোকে আনতে চাই। সন্ধ্যারতির সময় চিত্রটা জমকালো হয় আরও কয়েক গুণ। কাঁসর, ঘণ্টা আর জোড়া ঢাকের প্রতিধ্বনিতে সে বাড়ি জেগে ওঠে অতীতের মাটি ফুঁড়ে। শুরু হয় রাজবন্দনার উৎসব। গোটা শিলবাড়ি প্রাঙ্গণ মূর্ত হয়ে ওঠে দৈবিক অবয়বে। কয়েকশো মানুষ জমা হয় এই মিলন মেলায়। আরতির অগ্নিশিখার স্পর্শে শুদ্ধ হয় রাজমহল। একে অপরের সাথে উষ্ণ আলিঙ্গনে সম্পর্কের ওম জড়ায় শরীরে। মনে হবে এই 7 পুরুষের ভিটে ইতিহাসের ছবিটা বরং গোপন থাকুক, ঠিক এমনি করেই। তবেই বোধহয় প্রকৃত পুজো হবে প্রচারের আড়ালে, দেবতার উপস্থিতিতে। পুজোর পরের দিন বাড়ির খিড়কি দুয়ারের পুকুরে যখন সূর্য ডোবে, তখন শিলবাড়ির আনাচে কানাচে জমতে থাকে মন খারাপের মেঘ। বেজে ওঠে বিসর্জনের বাজনা। আর সে যেমন তেমন বিসর্জন নয়। বাড়ির সমস্ত মহিলারা একে একে বরণ করেন তাদের প্রিয় দেবতাকে। নানান রীতিরেওয়াজের মধ্যে দিয়ে ঠাকুরের মুখে তুলে দেন পান, মিষ্টি। একে অপরের গালে রাঙিয়ে দেন সিঁদুরের লাল। সাঙ্গ হয় দেবতা বিদায়ের অনুষ্ঠান, আর অপেক্ষা শুরু হয় আরও একটি বছরের। আদিগন্ত বিস্তৃত এজমারি ছাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যতক্ষণে রাত্রি নামে, ততক্ষণে হয়তো আপনি স্টেশনের দিকে রওনা দিয়েছেন। টানা দুদিনের আনন্দোল্লাসের পর যখন ফিরে আসবেন, তখনও আপনার রন্ধ্রে রন্ধ্রে কয়েকশো বছরের সোঁদা গন্ধ লেগে থাকবে আবার ফিরে আসার অপেক্ষায়, যেমন করে শিলবাড়ির প্রতিটি মানুষ অপেক্ষা করেন প্রত্যেক বছর। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পোঁছতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পোঁছতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায়
সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসের ঘরে রবে খাঁটি, কিসের ঘরে রবে খাঁটি, ঝড় তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পোছটা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।